লেখিকা ক্যামেলিয়া ব্যানার্জির সাফল্য। বাগানের মধ্যে বাড়তে থাকা ফুল আর গাছগুলোর মতো ত্রিধা আর সৌহার্দের জীবনেও আস্তে আস্তে বড় হয়ে উঠছিল সংহার, ওদের জীবনের আর এই মোহময়ী ধরিত্রীর বুকে আগত নতুন সদস্য। সৌহার্দ্য বা ত্রিধা কারো মতোই যেন দেখতে হয়নি সংহারকে, ঠিক যেন ত্রিধার মেজ জেঠুর মতো মুখের ধরনটা। সে তো আবার বড্ড অহংকারী দাম্ভিক গোছের মানুষ। বাবা বলতেন তার মেজ ভাইটি ছেলেবেলা থেকে সুদর্শন, পড়ালেখাতেও তেমন। বাবাদের ৮ ভাইয়েদের মধ্যে সেই একমাত্র সব দিক থেকে সেরা, একদম মিস্টার পারফেক্ট। সংহারের মধ্যে সে দম্ভ অহংকার যেন কোনোভাবে ঢুকে না যায়, মনে মনে সবসময় বলতে থাকে ত্রিধা। সৌহার্দ্য ছেলের এই সুদর্শন চেহারা নিয়ে একেবারেই ভাবুক নয়, তার একমাত্র উদ্দেশ্য যেন ছেলেকে মনের মতো করে মানুষ করা। পুঁথিগত শিক্ষা হোক বা মানুষের মতো মানুষ করে তোলার শিক্ষা হোক, সব কিছুই তাকে দিতেই হবে। মনের মধ্যে সারাদিন যেন সংহারকে নিয়ে অবাধ ব্যস্ততা চলত ওদের মধ্যে। সংহারকে কখনো কাঁদতে দেয়নি ওরা, না চাইতেই কি করে যেন বুঝে যেত সংহারের কি প্রয়োজন হতে পারে এখন। সংহারের প্রতি ভালোবাসাটা দিনের পর দিন খুব স্বাভাবিকভাবেই বেড়ে চলছিল। একটা পর্যায়ে তো সৌহার্দ্য বলেছিল, আমার আর অফিসে ভালো লাগে না মৌ, মনে হয় সারাদিন আমাদের ছেলেটার কাছেই বসে থাকি, ওকে হাসতে দেখি, খেলতে দেখি, ওকে আদর করি, কোলে নিয়ে সারাদিন ঘুরে বেড়াই। কি মন ভোলানো হাসি আমাদের ছেলেটার। অফিসে হাজার ঝামেলা হলেও ঘরে এসে ওর মুখটা দেখলেই সব ভুলে যাই আমি। সংহার আর ওদের বাগানের কাঠচাপা ফুলের গাছ, এই দুটোর বয়সই সমান। সংহার হওয়ার দিন সকালবেলাতেই ওরা ওই গাছের চারাটাকে পুঁতেছিল, তাই প্রতিটি জন্মদিন সংহার ওর বন্ধু বনাম কাঠচাপা গাছটার সঙ্গে পালন করে। আজও ৯ বছর পূর্ণ হবে। সকাল থেকে ওর বন্ধুকে সাজাতেই ব্যস্ত, সন্ধ্যা থেকে প্রচুর লোক আসবে। সৌহার্দ্য ত্রিধা ভীষণ ব্যস্ত, কিন্তু সংহার দেখলো তার মাকে বেশ অসুস্থ দেখাচ্ছে। বুঝতে পারছে না সবাই ফিসফিস করে কি কথা বলছে মার সঙ্গে। মার কি তবে আমার মতো জ্বর হয়েছে? যাই, মায়ের মাথায় রুমাল আর জল দিয়ে হাত বুলিয়ে দিই, তবেই মা ঠিক হয়ে যাবে, মনে মনে ভাবল সংহার। হঠাৎ রাজ এসে হাতে উপহারটা দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিয়েই বলল, চল না খেলি। মায়ের মাথায় জল, রুমাল আর বোলানো হলো না। সারাদিন হই হুল্লোড়ের পর ক্লান্ত সংহার কখন যে ঘুমিয়ে পড়েছিল জানে না। পরদিন সকালে কাউকে পাশে দেখতে না পেয়ে দৌড়ে গিয়ে পাশের বাড়ির টুপুন দাদাকে বলল, মা বাবা কেউ ঘরে নেই গো টুপুন দাদা, আমার খুব ভয় করছে। ওকে কোলে নিয়ে টুপুন দাদা বলল, শিগগির মুখ হাত ধুয়ে তৈরি হ, তোর জন্য একটা জিনিস অপেক্ষা করছে, আমাদের এখনই বেরোতে হবে। সংহার ও টুপুন দাদা আর সেন কাকু মিলে গাড়ি করে এলো এক বড় নার্সিংহোমে। ঢুকেই দেখলো বাবা আর বাবা 2-3টে বন্ধু দাঁড়িয়ে আছে। ওকে দেখে সৌহার্দ্য লাফিয়ে উঠে বলল, বাবাই, তোর একটা ছোট্ট ভাই হয়েছে, চল চল দেখ কি সুন্দর ভাই তোর, একদম আমার আর তোর মায়ের মতোই দেখতে হয়েছে, কি বল? কিছুই বুঝে উঠতে পারছে না সংহার, শুধু দেখতে পাচ্ছে একটা পুতুল যেন শুয়ে রয়েছে। কে ওটা? আমার ভাই। ভাইকে ওরা যে আজ কিনতে এসেছে কেউ বলেনি তো, আর এত তাড়াই বা কিসের? এই 7 সকালে এখানে ভাই কিনতে চলে এলো। বিড়বিড় করে বলে উঠল সংহার। মার দিকে তাকিয়ে বুঝলো মা ঘুমোচ্ছে। কিন্তু কেন? বাড়ি থেকে বেরিয়ে এসে এখানে মা ঘুমোচ্ছে কেন? কি রে, কি দেখছিস বাবাই? কিছু না, মাকে ডাকো, আমার খিদে পেয়েছে, বলো আমি লুচি আর বেগুন ভাজা খাবো। বাবাই, মা তো এখন একটু বিশ্রাম নিচ্ছে, মা এখন তোমার ভাইয়ের সাথে এখানে কদিন থাকবে, আমরা মাকে 2 দিন পরেই নিয়ে যাব, বলল সৌহার্দ্য। কিছুটা অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে সংহার বলল, মা ভাই নিয়ে এখানে কেন থাকবে? আমার মা, তাই মা তো আমার সাথেই বাড়ি যাবে, তোমরা বরং ভাইকে রেখে দাও। বাড়ি ফিরে স্নান খাওয়া সেরে সৌহার্দ্য ওর 2 হাত দিয়ে ছেলের মুখটা তুলে ধরে বলল, আমার ছেলেটা সকাল থেকে মুখখানা এমন করে রেখেছে, আমার কি ভালো লাগছে? কোথায় নতুন একটা ভাইটু এসছে সেই নিয়ে আনন্দ করব তা না। কি হয়েছে বাবাই, বলো আমায়। কিছু না, তুমি ভাইয়ের কাছে যাবে তো? হ্যাঁ যাবো তো, তুইও তো যাবি, একটু ঘুমিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব ভাইয়ের কাছে। আমি যাব না, বলেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সংহার। নার্সিংহোমে প্রায় দেখা করার নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেল সৌহার্দ্য। ভেতরে ঢুকে দেখল ত্রিধা চোখটা খুলে এদিক ওদিক তাকাচ্ছে। মৌ, শরীর কেমন আছে? জিজ্ঞেস করল সৌহার্দ্য।
বাবাই কোথায় গো? শুনলাম সকালে এসেছিল। ইস, দেখাই হলো না। ওকে ভেতরে ডাকো না। আচ্ছা, ওকে স্নান করিয়ে দিয়েছিলে? আর মাছের কাঁটাটা বেছে দিয়েছিলে তো? ও, মাছ কি করে করবে তুমি? আমারও মাথাটা গেছে। তো কি খেয়েছো তোমরা? বাবাইকে কি খাইয়েছো? কথাগুলো বলে একটু নিঃশ্বাস নিল ত্রিধা। আস্তে আস্তে মৌ, শুধু প্রশ্নই করবে নাকি উত্তরও শুনবে? হ্যাঁ, স্নান করিয়েছি। আর পাশের বাড়ির টুপুনের মা স্বপ্না বৌদি ভাত ডাল ভাজা পাঠিয়েছিল, আমরা দুজন তাই খেলাম। এখন বলো তো, শরীরটা কেমন আছে? এখন ভালো লাগছে। কি গো, বললে না তো বাবাই কোথায়? সরল হাসি নিয়ে জিজ্ঞেস করলো ত্রিধা। ও আসেনি মৌ, বলল আমি যাব না। জানি না ঠিক কি হয়েছে, জানতে চাইলেও বলছে না। নার্সিংহোমে আসার পর থেকে কেমন যেন অদ্ভুত ব্যবহার দেখছি বাবাইয়ের। মৌ, ও কি ওর ভাইটুকে পেয়ে খুশি নয়? ত্রিধা ও যে সেরকমটা প্রথম থেকে ভেবে রাখেনি তা নয়, তবে ও ভেবেছিল সংহার মানে ওর বাবাই একেবারেই আলাদা। স্কুল থেকে শুরু করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলতো, তোদের ছেলেটা বড্ড ভালো হয়েছে রে, যেমন লেখাপড়ায় তেমন অন্যদিকেও। কি সুন্দর ব্যবহার এইটুকু ছেলের। রাস্তাঘাটে কোনো বয়স্ক মানুষ বা ছোট ছোট ছেলে মেয়ে দেখলেই তাকে কেক বিস্কুট জল হাতে করে খাওয়ায়। কি ভালো তৈরি করেছিস ছেলেটাকে। ওরা ভাবতো এইখানেই তো ওদের সাফল্য, আসল শিক্ষা পেয়েছে ওদের ছেলেটা। ওদের চেষ্টা বিফলে যায়নি। তবে এরকমটা কি করে হতে পারে? হিংসে হবে ওদের বাবাইয়ের? ধ্যাত, অসম্ভব। বাবাই, এই দেখ মা কি কি পাঠিয়েছে তোর জন্য। দরজাটা খোল বাবাই, দেখ কত টফি চকলেট কিনে দিয়েছে মা। বলেছে এই সবগুলো বাবাইয়ের, তুমি একটাতেও কামড় বসাবে না। আয় আয়, দেখ আইসক্রিমগুলো গলে যাচ্ছে তো। দরজাটা খুলে বেরিয়ে সংহার বলল, মা আসেনি? সৌহার্দ্য ছেলেকে কোলে নিয়ে একটা চুমু খেয়ে বলল, মা পরশুই চলে আসবে। তুই, আমি আর টুপুন দাদা নিয়ে আসবো, কেমন? আর ওই ভাইটাও আসবে? হ্যাঁ, তো তুমিও যেমন আমাদের একটা বাবাই, ও তো আরেকটা বাবাই আমাদের। তোমার ভাই তোমার কাছে ছাড়া আর কোথায় থাকবে? রাতে শুয়ে শুয়ে সংহার ভাবে, আমাকে তো মা বাবার মতো দেখতে নয় সবাই বলে। বাবা বলল ওই ভাইটাকে মা আর বাবার মতো দেখতে। তবে কি ভাইটাই শুধু ওদের বাবাই? আমি নই। আগে মা আমাকে ছেড়ে একবেলাও কোথাও থাকেনি, তবে আজ সকালে সেই যে ভাইটাকে কিনতে গেল, তারপর ভাইটার কাছেই থেকে গেল। বাবাও তো সংহারের কাছে বেশিক্ষণ ছিল না। টুপুন দাদা ছিল সারা বিকেল। এখন ওরা শুধু ভাইকে নিয়ে ব্যস্ত। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল। তারপর সকালে উঠেই দেখে বাবা ওর জন্য কফি বানিয়ে একেবারে চৌধুরী কাকুদের বাড়ির রামুদার মতো ঘাড়ে গামছা আর হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে হেসে ফেলল। ছেলেকে টানা দুদিন ধরে হাসতে দেখেনি সৌহার্দ্য। আজ যেন ওর মৌয়ের হাতের বানানো কষা আলুর দম খাওয়ার থেকেও বেশি তৃপ্তি পেল। চোখের জল আড়াল করে ছেলেকে বলল, বাবাই, মা আজই ফিরছে রে, আমরা বিকেলে আনতে যাব। তোকে ছেড়ে আর ভালো লাগছে না মায়ের, বলছে যেভাবেই হোক ও আজই বাড়ি আসবে। কথাগুলো শুনে আনন্দে বাবাকে জড়িয়ে ধরতে গিয়েও যেন কোনো এক অদৃশ্য শক্তি ওকে আটকে দিল। মনে করিয়ে দিল ওর একার মা এখন আর নয়, সাথে ভাগ পাবে আর এক অযাচিত ব্যক্তি। ত্রিধা বিকেলে এসেছে আর সন্ধে থেকেই সবার আশা শুরু হয়ে গেছে। ও মা, এ তো একেবারে ত্রিধার মুখ বসানো রে, কি সুন্দর হয়েছে, রানী কাকিমা বলল। সৌহার্দ্য চোখ ছোট করে বলল, এটা ঠিক হলো না কাকিমা, শুধু ত্রিধার মতো, কেন আমার মতো না? সৌহার্দ্যর কথায় হো হো করে হেসে উঠে স্বপ্না বৌদি বলল, হ্যাঁ সত্যিই তো, এটা তো ঠিক নয় কাকিমা, ছেলেকে একেবারে তোমাদের দুজনের মতোই দেখতে সৌহার্দ্য। বাড়িতে সবাই থাকা সত্ত্বেও ত্রিধার চোখ ওর বাবাইকে খুঁজে চলেছে। সৌহার্দ্যর কানে ফিসফিস করে বলল, বাবাইকে একটু ডাকো না গো। সংহার ঘরে ঢুকতেই ওর মার কোলে আর এক বাবাইকে দেখে বেশ অসন্তুষ্ট যে হলো তা কোনোভাবে বুঝতে বাকি থাকলো না ত্রিধার। বাবাই, তুই একবারও আমার কাছে আজ এসে সুরসুরি খেলি না যে? বললি না তো সেদিনের পাঠানো ডার্ক চকলেটটা কেমন ছিল? বাবাই, ভাইকে কোলে নিবি? নে দেখ, ভালো লাগবে। মা, আমার খুব মাথা ব্যথা করছে, আমি ঘরে যাব বলে ত্রিধার হাতটা ছাড়িয়ে নিজের ঘরে চলে গেল সংহার। এভাবে চলতে থাকলো ভালো মন্দ মিশিয়ে বেশ। দেখতে দেখতে কেটে গেল একটা বছরও। সংহার এখন নিজের মতোই থাকে, পড়াশোনাটা ঠিক করে নেয়ও। কোনোদিনই বলতে হয় না এ ব্যাপারে, তবে এখন অনেক পরিবর্তন এসেছে। আপন মনে থাকে, ছবি আঁকে, কি সব লেখালেখি করে নিজের খাতায়। খাওয়া দাওয়াটাও করে না বললেই চলে। অনেক মনোরোগ বিশেষজ্ঞদের কাছে নিয়ে যাওয়া হয়েছে ওকে, কোনো উন্নতি নেই।
রোগটা ধরা পড়তে পারলেও তার সমাধান হয়নি। সব ডাক্তারই বলেছেন যে ওর মধ্যে আপনাদের নিয়ে সর্বক্ষণই দ্বন্দ্ব চলে। ও কোনো কারণে খুব মর্মাহত। আপনারা ওকে ওর মতো থাকতে দিন, আর ওকে ওর প্রিয় খাবার, প্রিয় জায়গা এগুলোর মধ্যে রাখুন। কোথাও থেকে বেরিয়ে আসুন। সব রকম চেষ্টাই করেছে, তাও তো কোনো পরিবর্তন নেই। ওদের নতুন সদস্যের নাম ও ইতিমধ্যে ওরা দিয়ে ফেলেছে, সম্ভার। সে এখন দুষ্টুমিতে মাধ্যমিক পাশ করে ফেলেছে, আর কটা ধাপ বাকি সম্পূর্ণ দুষ্টুমিকে কবজা করতে। জানলাটা খুলতেই কাঠচাপা ফুলের গন্ধটা ভেসে এলো। আর কদিন পরেই তো কাঠচাপা গাছটা সংহার আর তাদের সম্ভারের জন্মদিন। ও তো কখনো ভাবেইনি ছেলের জন্মদিনের সমস্ত ব্যবস্থা করে সেই রাতেই ওকে ছুটতে হবে আরেকজনের জন্মদানের আশায়। রাতটাতে প্রসব ব্যথাটা এতটাই হয়েছিল যে ঘরের সংহারকে একা রেখে যেতে হবে ভেবেও ওকে যেতে হয়েছিল সেদিন। ভাগ্যিস টুপুন এসে সেদিন রাতটা ছিল, তাই কিছুটা নিশ্চিত হয়ে যেতে পেরেছিল। রাত 11:30টার দিকে সম্ভারের জন্মটা হয়েছিল। দুই ছেলেরই একদিনে জন্মদিন, এটা ভেবেই বাচ্চাদের মতো লাফাতে শুরু করেছিল সৌহার্দ্য। বলেছিল, মৌ দেখো, ওদের দুজনের জন্মদিন কেমন ধুমধাম করে করব আমরা, খুব আনন্দে রাখবো ওদের, কখনো ওদের কোনো কষ্ট পেতে দেব না। এসব ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল পড়ল, বাবাই তো স্কুলে, একটু ওর ঘরটা গুছিয়ে দিয়ে আসি। দরজাটা খুলেই বাবাই বাবাই গন্ধটা ওর নাকে এলো। জামা কাপড় অগোছালো, বই খাতা কাগজের টুকরো, পেন পেন্সিল সব ছড়ানো। জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরটা বিছানাটা ভালো করে পরিষ্কার করে রাখলো। এখন আর মা বাবার দেওয়া খেলনাগুলো লাগে না ওর। ওগুলো গোছাতে গিয়ে নীল রঙের খাতাটা চোখে পড়ল ওর। খাতাটা খুলে দেখলো হাতের লেখাগুলো গোটা গোটা ছোটদের মতো হলেও অভিব্যক্তিগুলো যে কোনো বড় মানুষকেও হার মানাবে। লেখা আছে, এখন আর মা বাবার সাথে কথা বলতে ভালো লাগে না, কাঠচাপা গাছটাকেও ভালো লাগে না, মনে হয় ঘরেই বসে থাকি। বাবা মা এখন ভাইকে নিয়ে খুব ব্যস্ত, সারাদিন ওর খুব যত্ন করতেই মশগুল। ওর প্রতি ওদের ভালোবাসা আরও বাড়ছে, আমার প্রতি কমছে। আমি বুঝতে পারি, বলতে পারি না। আমার খুব লুচি বেগুন ভাজা খেতে ইচ্ছে করে, কিন্তু মা করবে কি করে? ভাইকে ছেড়ে এখন উঠতেই পারে না যে। বিরিয়ানি খেতে ইচ্ছে করে, কিন্তু বাবা ভাইয়ের টানে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসে যে বলতে পারি না। বাবা এখন সারাদিন ভাই আর ভাই, আমাকে অঙ্কটা আর দেখিয়ে দেয় না। আমার তো কদিন পরীক্ষা চললো, কই কেউ তো আর বলল না, বাবা এই চিন্তা করিস না, স্কুলের গাড়ি ঠিক হয়েছে, আমি এখন একা স্কুল যাই, বড় হয়ে গেছি আমি, নিজের মাছের কাঁটা বেছে নিই। ভাইয়ের মুখে ভাত হয়ে গেছে, এখন তো ওরা ভাইয়ের মাছের কাঁটা বেছে দেবে, আমার জন্য সময় কোথায়? আরো কয়েকটা পাতা বাকি ছিল, কিন্তু আর পড়তে পারল না ত্রিধা। নোনতা জল সমস্ত শব্দগুলোকে ঝাপসা করে দিচ্ছিল। কথাগুলো কি সৌহার্দ্যকে জানাবে, নাকি ডাক্তারের পরামর্শ নেবে? সবকিছু গুলিয়ে যাচ্ছে। কলিং বেলের আওয়াজটাতে হুঁশ ফিরল ওর। দরজাটা খুলে দেখলো বাবাই। পিঠের ব্যাগটা খুলে চেয়ারে রাখলো। বাবাই, কটা লুচি খাবে? আপাতত 5টা লুচি ভাজছি, তুমি হাত পাটা ঝটপট ধুয়ে আসো। লুচি বেগুন ভাজার গন্ধে সংহারের মনের ভেতরটা কেমন করে উঠল। লুচি কটা খেয়ে ও যত না তৃপ্তি পেল, তার দ্বিগুণ শান্তি যেন ত্রিধা অনুভব করল। বাবাই, ভাইকে আদর করবি না? সংহারকে কাছে টেনে ত্রিধা জিজ্ঞেস করলো। কেন মা, তোমরা তো করছো, এতেই হবে। তোমরা ওকে আমার থেকেও বেশি ভালোবাসো, এটাই বা কম কি? ছেলের মুখের কথাগুলো অপ্রত্যাশিত হলেও ও হয়তো এই কথাগুলো শুনতে চাইছিল। ছেলেকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা বাবাই, তোর সত্যি মনে হয় ভাইকে আমরা তোর থেকে বেশি ভালোবাসি? মাথা নাড়ল সংহার। বেশ, ঠিক আছে। বাবাই, আমাকে বলতো তোর ওই দুটো চোখের মধ্যে কোনটা বেশি সুন্দর? বা বলতো তোর প্রিয় কাঠচাপা গাছটায় কোন ফুল থেকে বেশি সুন্দর গন্ধ বেরোয়? বা ধর, এখন যে ডার্ক চকলেটটা খাচ্ছিস, কোন টুকরোটা তোকে বেশি তৃপ্তি দিল? মায়ের প্রশ্নগুলো শুনে সংহার কিছুটা অবাক হয়ে বলল, মা, আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো? আমার দুটো চোখ, কাঠচাপা ফুলগুলো, ডার্ক চকলেটের টুকরো, এগুলো আলাদা আলাদা করে সুন্দর হবে কি করে? সব সেমই তো। ছেলের কপালে ছোট্ট একটা হামি দিয়ে বলল, আমাদের কাছেও তুই আর তোর ভাই, তোর দুটো চোখ, কাঠচাপা ফুল আর ডার্ক চকলেটের টুকরোগুলোর মতোই সেম। মায়ের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর সজোরে গলাটা জাপটে জড়িয়ে মায়ের কোলে উঠে পড়ল সংহার। অনেক দিনের মান অভিমান, কষ্ট, দুঃখ সব ওর দুগাল ছাপিয়ে বেরিয়ে এলো। মৌ, বাবাই আমাদের ঘরে?
ধিতাংকে কোলে নিয়ে? মানে এসব কি? আমি স্বপ্ন দেখছি না তো? ওমা, তুমি ফিরে এসেছো? পিছন পিছন ত্রিধা বলল। এই মৌ, বাবাই ওর ভাইকে আদর করছে, দেখো কত খুশি দেখাচ্ছে ওকে। কি করে সম্ভব হলো এসব? পরে বলবো, তুমি এখন যাও তো, গা হাত পা ধুয়ে চাটা খেয়ে বিরিয়ানি কিনে আনো, আজ আমরা একসাথে খাবো। বাবা ঘরে ঢুকছে দেখে ওর পূর্বের ব্যবহারগুলোর কথা মনে রেখে কিছুটা সংকোচ করেই বলল, বাবা, ভাইকে নিয়ে একদিন বেড়াতে গেলে কেমন হয়? সৌহার্দ্য দুই ছেলেকে আদর করতে করতে বলল, ভাই তো এখন ছোট, আর কটা দিন যাক, তারপর যাব। আচ্ছা বলে বাবাকে হামি খেয়ে ঘরে গেল। ঘর থেকে মিনিট 2 পর বেরিয়ে এসে মাকে ডাকলো সংহার। মা, ভাইয়ের জন্য এই ছবিটা এঁকেছি, কেমন হয়েছে? সমুদ্র আর তার ওপর দিয়ে একটা নৌকা ভেসে যাওয়ার ছবি। অপূর্ব বাবাই, ত্রিধা বলল। মা, তুমি আমার খাতার শেষ পাতা অবধি যাওনি বোধহয়, সেখানে ছবিটার কথা লেখা ছিল। আর লিখেছিলাম, ওর নাম সম্ভারের জায়গায় স্রোত হলে ভালো হতো। যে পেছন ঘুরে তাকায় না, যার গতি অবাধ, যে কারো জন্য অপেক্ষা করে না, যে নিজের মতোই বয়ে চলে, কারো জন্য থেমে যাওয়ার চেষ্টাও যার নেই। যদি শেষ পর্যন্ত লেখাটা পড়তে, তাহলে তোমার চোখের জলের ফোঁটাটা সেখানে আমি দেখতে পেতাম, আর তুমি দেখতে পেতে। আমি লিখেছিলাম, কাঠচাপা গাছটার চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি ওকে, কোনো এক অজানা কারণে। কথাগুলো দমনা নিয়ে বলে গেল সংহার। ধরা ধরা গলায় সৌহার্দ্য বলল, তুই ডাকিস ওকে স্রোত বলে? ত্রিধার এক ফোঁটা আনন্দাশ্রু ওর চিবুক ছুঁয়ে যাবার আগে বলে গেল, তুমি পেরেছ ত্রিধা, তুমি প্রমাণ করে দিয়েছ পৃথিবীতে মা থাকলে কোনো মনোরোগ বিশেষজ্ঞের দরকার হয় না। এখানেই তোমার সাফল্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর গল্পটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।